তুর্কি, ইউনাইটেড স্টেটস, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া। ওয়েল, এই গ্রুপ থেকে আমি এক্সপেক্ট করেছিলাম টেবিল টপার হবে তুর্কি। আপনি চিন্তা করেন ট্যালেন্ট গুলা, আর্দা গুলার, কেনান ইলদিজ, হাকান চালহানোগ্লো, দেমিরেল, সয়ুনচু, কাদিয়াওগ্লু, মানে ট্যালেন্টে ভরপুর। ইলমাস খুব ভালো একটা ড্রিবলার। মানে এই ট্যালেন্টেড স্কোয়াড নিয়ে কে এক্সপেক্ট করবে না যে তুর্কি ভালো খেলবে না? শুধু তাই না, দুইটা ম্যাচে তারা 62টা শট করেছে, আনফর্চুনেটলি কোনো গোল দিতে পারে নাই। দুটোটা ম্যাচই হেরেছে অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ের কাছে, এবং ওয়ার্ল্ড কাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে। তো এই আনফরচুনেট ইভেন্টের জন্য কি কি দায়ী সেটা নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব। তো প্রথমেই তো বলতে হয় কোচ দায়ী, এবং কোচ কে ছিলেন? ভিনসেনজো মন্তেলা, ইতালিয়ান কোচ। তো ইতালি জাতীয় দলের অবস্থা যেরকম, তারা এখনো তাদের ট্রেডিশনাল পজেশন বেস ফুটবল থেকে বের হইতে পারে নাই। মন্তেলাও তাই করেছে, একই রকম ভুল। যদিও ইতালিয়ান ট্রেডিশনাল ফুটবল সে খেলে নাই, সে খেলতে চেয়েছিল টিকি টাকা। 2026 সালে, 2010 থেকে 14 সালে খেলা নিয়ে আসতে চেয়েছিল, আনফরচুনেটলি ধরাও খেয়ে গিয়েছে। এখনকার জমানাতে আসলে এরকম পাসিং ফুটবল তেমন একটা কাজ করে না, এবং তুর্কির অবস্থা দেখে তাই প্রমাণিত হয়েছে। মজার একটা বিষয়, 2014 সাল থেকেই কিন্তু মন্তেলা কোচিং ক্যারিয়ারটা শুরু করে, এবং ওই সময় টিকি টাকাটা ছিল খুব ফেভারেট একটা খেলার স্টাইল। সেই খেলার স্টাইলটা সে তুর্কি জাতীয় দলের চেষ্টা করেছিল। হ্যাঁ, তুর্কি জাতীয় দলের প্লেয়ার গুলা যেরকম, ওরকম স্টাইল করতেই পারে। কারণ কি, আর্দা গুলার ফ্রি রোলে খেলতো, মেসি যেমন ফ্রি রোলে খেলতো, যদিও এক লেভেলের না, বাট স্টিল একই রকম খেলার স্টাইলের চেষ্টা করতো। ইলমাস যেমন ড্রিবলিং করে টোরে, জাদু করে টোরে ভিতরে ঢোকার চেষ্টা করতো, নেইমার সেম কাজটা ওই সময় করতো। এবং নাম্বার 9 হিসেবে সোয়ারেজের জায়গায় কিন্তু কাউকে পাওয়া যায়নি, আনফরচুনেটলি। সোয়ারেজ একজন প্রলিফিক গোল স্কোরার ছিল, ডিফেন্স ব্রেক করতে পারতো এবং হোল্ড আপ স্ট্রাইকার হিসেবে খেলতে পারতো। তো এই কারণে দুইজন উইঙ্গার কিন্তু ভালো চান্স পেয়েছে। তুর্কি সেই জিনিসটা নেই। এবং পিছিয়ে হাকান চালহানোগু ব্রিলিয়ান্ট ডিপ লাইন প্লে মেকার, বাট হাকান চালহানোগ্লুর অনেকগুলা ল্যাকিংস আছে, যে জিনিসগুলা কোচের বোঝা উচিত ছিল। প্রথম কথা, সে ছিল অ্যাটাকিং মিডফিল্ডার এবং ফ্রি কিক স্পেশালিস্ট, খুবই ব্রিলিয়ান্ট পাস দিতে পারে বলে। তো আন্দ্রে পির্লো স্টাইলে তাকেও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার থেকে ডিফেন্সিভ ডিপ লাইন প্লে মেকার হিসেবে কনভার্ট করেছিল, এবং সেই কনভার্টটা করেছিল কন্তে। কিন্তু কন্তের খেলা স্টাইলের মধ্যে দুইজন বক্স মিডফিল্ডার ছিল। বক্স টু বক্স মিডফিল্ডার গুলা যেই ব্যাকআপ গুলা তাকে দিয়েছিল, সেই ব্যাকআপ কিন্তু অন্য কোনো টিম দিতে পারেনি, স্পেশালি তুর্কি সেই ব্যাকআপটা দিতে পারেনি। সেই কারণে হাক্কান চালহানোগ্লু সে প্রলিফিং বল বানায় দেওয়ার ক্যাপাবিলিটি কখনোই তুর্কির হয়নি। আবার অন্যদিকে যদি বলি, শিবুর আন্ডারে সে কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং সাথে একজন বক্স টু বক্স মিডফিল্ডার, যে গোল স্কোরিং অ্যাবিলিটি ট্রাই করতো, সাথে উইং ব্যাক দুইটাও বল উপরে নিচে নামতো। তো ডাইনামিক্যালি এবং ভার্টিক্যালি চারটা প্লেয়ার আপ ডাউন করতো বলে হাকান চালহানোগ্লু কিন্তু তার পাস গুলা ব্রিলিয়ান্টলি এক্সিকিউট করতো, যেই জিনিসটা তুর্কি ন্যাশনাল টিমে নাই। কারণ কি, তুর্কি ন্যাশনাল টিমে রাইট উইং এ আর্দা গুলার নিজেই প্লে মেকার হিসেবে খেলছিল, যেটা ইন্টার মিলানে কখনোই সম্ভব হয়নি। সেই কারণে ইন্টার মিলানে সে প্রলিফিক থাকলেও তুর্কির হয়ে কিছু করতে পারেনি। এখন আসি আর্দা গুলার। আর্দা গুলার রিয়াল মাদ্রিদের হয়ে নাম্বার 8 হিসেবে খেলে, মানে বক্স টু বক্স কাইন্ড অফ মিডফিল্ডার হিসেবে খেলে। সেই জায়গায় তুর্কি জাতীয় দলের হয়ে সে একদম পিওর প্লে মেকিং স্কিলে যেত। শুধু তাই না, ফ্রি কিকও সে নিচ্ছে। তো সবকিছুতে যখন এই বাচ্চা ছেলেটা সবকিছু ট্রাই করছে, তো অবভিয়াসলি তার কাছে বেলিংহাম নাই, তার কাছে এমবাপ্পে নাই, তার কাছে ফুল ব্যাক গুলা নাই, ভ্যালভার্দে নাই। সো এই ল্যাকিংস এর জন্য তুর্কি জাতীয় দলে আর্দা গুলার যতই ভালো খেলার চেষ্টা করো, সেই ডিফেন্স ছেড়া পাসটা সে দিতে পারেনি। তাতে অপর পাশে ইলমাজ, ইলমাজ খুবই ব্রিলিয়ান্ট ট্রাই করার চেষ্টা করেছে, কিন্তু মাঝখানে সেন্টারে অফসাইড ট্র্যাপ ব্রেক করে কোন একটা স্ট্রাইকার যে ঢুকে যাবে, সেই অপশনটা ছিল না, এবং সে অফসাইড ট্র্যাপ ব্রেক করতে পারে নাই। এবং প্রলিফিক গোল স্কোরারও না, বক্সের বাইরে থেকে দূর থেকে শুট করার ক্যাপাবিলিটিও তৈরি করতে পারেনি। শুধু তাই না, হাকান চালহানোগ্লু বক্সের বাইরে থেকে ব্রিলিয়ান্ট গোল স্কোরার, গুলার ব্রিলিয়ান্ট গোল স্কোরার, কিন্তু কথা হচ্ছে সবাই তো এখন গেম জানে। তো বক্সের সামনে যখন দেওয়াল দাঁড়া করে রাখে, তখন কেউই তো শুটিং অপরচুনিটিটা পায় না। তো শুটিং অপরচুনিটি যখন না পায়, তখন যেটা করতে হয়, ডিফেন্স ছেড়া পাস দিতে হয়, অফসাইড ট্র্যাপ ব্রেক করতে হয়। সবকিছুই এলোমেলো হয়ে গেছে, যেই কারণে তুর্কি ধরা খেয়ে গেছে। আরেকটা জিনিস, হাকান চালহানোগ্লু কিন্তু এই টাইপের পাস দিতে অভ্যস্ত, কেন পারে নাই?
এটা আমার একটা ফিজিশিয়ান হিসেবে একটা ধারণা, সেটা হচ্ছে জার্সি কালার। হাকান চালহানোগো গত ৩-৪ সিজন ধরে নীল জার্সিতে ট্রেনিং করে আসতেছে। নীল কালো কম্বিনেশনে তার সবকিছু ট্রেনিং, তাই তার মনোযোগের অভাব এখানে দেখা গিয়েছে। লাল জার্সিতে যখন এসেছে, হুট করে কিন্তু সে ডিসিশন মেকিং স্কিলটা তৈরি করতে পারছিল না। হ্যাঁ, অনেকের সন্দেহ থাকতে পারে, কি বলতেছে ভাইয়া? নো, অ্যাকচুয়ালি হইতেই পারে। আপনি যদি 1930 সাল থেকে এখন পর্যন্ত সবগুলো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন গুলো দেখেন, এক্সেপ্ট ফর ইংল্যান্ড এবং জার্মানি কিছু ক্ষেত্রে, সবাই কিন্তু আইদার নীল, আকাশি অথবা হলুদ জার্সি। লাল জার্সি খুব কমই ছিল। কারণ কি, ক্লাব পর্যায়ে কিন্তু লাল জার্সিটা খুব কম ইউজ, মানে যেসব ক্লাবরা ইউজ করে তাদের থেকে কিন্তু খুব কমই জাতীয় দলের সুযোগ পাচ্ছিল। ইংল্যান্ড 1966-এ জিতেছে, সেখান থেকে 23 জন স্কোয়াডের মধ্যে 13 জন ছিল যারা আর্সেনাল, লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো। ওই যে লাল জার্সি, তো প্লে মেকার চার্লটন, ববি চার্লটন লাল জার্সিতে খুবই ক্যাপাবিলিটি ছিল, এবং অন্যান্য সময় অন্যান্য টিমগুলো তেমন ভালো করতে পারেনি। বায়ার্ন মিউনিখের জার্সি কিন্তু লাল এবং সাদা, জার্মানি জার্সি খেয়াল করে দেখেন সাদা। সো এই জার্সি গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন হলুদ জার্সি কেন ভালো করে, আপনি যখন ট্রেনিং এ দেখবেন, ট্রেনিং এ কিন্তু হলুদ এবং অরেঞ্জ কালারের কোট হিসেবে তারা ইউজ করে। সো এখানে ট্রেনিং এর মাধ্যমে তাদের মনোযোগটা এখানে ক্যারি করে। হ্যাঁ, সবার ক্ষেত্রে একই জিনিস হয় না। আন্দ্রে পির্লো যে কোনো জার্সিতে যে কোনো জায়গায় বল ছুঁড়ে মারতে পারতো, বুস্কোয়েট যে কোনো জায়গায় বল ছুঁড়ে মারতে পারতো। হাকান চালহানোগ্লু তো ওই লেভেলের প্লেয়ার না। যথেষ্ট ভালো প্লেয়ার, বাট ওই লেভেলের না। তো তুর্কির আরেকটা জিনিস বলবো, এইবারে ইউরোপিয়ান সব দলই কিন্তু খারাপ হয়েছে গরমের কারণে। ইউরোপিয়ান ফুটবল এত লম্বা ছিল, চ্যাম্পিয়ন্স লিগ 29 তারিখে শেষ হয়েছে। এত বিশাল লম্বা খেলা খেলার পরে হঠাৎ করে এই গরমে গিয়ে তারা খেলতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি দেখেন, কুরাসাও আজকে ড্র করেছে ইকুয়েডরের সাথে। কুরাসাও কিন্তু ক্যারিবিয়ান রিজনের সবচেয়ে গরম দেশ। এইসব কান্ট্রি গুলো কিন্তু ভালো খেলছে, দেখেন কাপো ভার্দি, তারাও ভালো খেলেছে। ইনফ্যাক্ট জাপানও ভালো খেলেছে। তো তুর্কি নিয়ে যেহেতু আলোচনা করছি, তুর্কি আসলে প্রচন্ড হতাশ করেছে। তো দেখা যাক, উদীয়মান একটা দল আগামী বিশ্বকাপে কি করে, আদৌ আসে নাকি না এটা একটা বড় প্রশ্ন। সেই 2002 সালে এসে আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। 2026-এ কিছু একটা করবে সেটাই আশা করেছিলাম, আনফরচুনেটলি কিছু করতে পারেনি। ইউরোপিয়ান দলগুলো সবগুলোই বাজে খেলেছে। তো তুর্কি প্রথম টিম হিসেবে বাদ করে গেছে, এই কারণে তুর্কি নিয়ে ভিডিওটা করা। নেক্সট হয়তো বা হাইতি নিয়ে আসবো, এবং আজকে তিউনিসিয়া বাদ করে গেছে, ওদেরকে নিয়েও নেক্সট ভিডিও আনবো। ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।